সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশ গড়ি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা চট্টগ্রামের ৩ জন স্বনামধন্য শিক্ষাবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার বামে আছেন জনাব ববি বড়ুয়া, উপাধ্যক্ষ সিএমপি স্কুল অ্যান্ড কলেজ। আমার ডানে আছেন জনাব অধ্যাপক মাসুদুর রহমান, উনি অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এরপরে আছেন ডক্টর বশির জিসান, উনি অধ্যাপক সিভিল ডিপার্টমেন্ট, চুয়েট। তো আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে শুনবো জনাব মাসুদুর রহমানের কথা। জনাব মাসুদুর রহমান, নতুন দেশগড় অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে আমরা আমন্ত্রণ জানাই। আজ আপনাদের তিনজনের শিক্ষাবিদ, আপনারা শিক্ষা নিয়ে কাজ করছেন। দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার যে বড় একটা ভূমিকা রয়েছে, এটার অস্বীকারের কোনো সুযোগ নেই। শিক্ষা ব্যবস্থা যত উন্নত হবে, আমাদের মননশীলতা জাতি তত উন্নত হবে। তো যে জায়গাতে আপনি আছেন ওই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে গেলে পরে আমরা আরো উন্নত জাতি গড়ার স্বপ্ন দেখতে পারি, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আসলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন কথা বলতে হবে তখন আপনাকে এই মানে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকগুলো বিষয় আপনাকে বিবেচনায় রাখতে হবে। শিক্ষা ব্যবস্থা একটা প্রথমত শিক্ষা ব্যবস্থা না, শুধু বাংলাদেশের যেই মানে প্রশাসনিক অবকাঠামো থেকে ধরে বাংলাদেশের একদম উপর থেকে ধরে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে রাজনৈতিক যেই মতাদর্শের ভিত্তিতে যখন যে সরকার আসে তারা ওই প্রত্যেকটা অর্গানাইজেশনকে কি করে ফেলে, মানে ওই মতাদর্শের আওতাধীন নিয়ে আসার চেষ্টা করে। এবং এটার ফলে যেটা হয় যে এখানে অনেকগুলো চক্র তৈরি হয়। ধরেন যে শিক্ষকদের একটা চক্র তৈরি হয়, ছাত্রদের একটা চক্র তৈরি হয় ওই দলীয় ব্যানারের আন্ডারে। হ্যাঁ, এবং রাজনৈতিক নেতারা যে কাজটা করেন সেটা হচ্ছে তাদের স্বার্থ কায়েমের জন্য তারা এই চক্রগুলোকে ব্যবহার করেন। এবং ওই শিক্ষকদের চক্র বলি বা ছাত্রদের চক্র বলি, তারাও ওই নিজেদের স্বার্থের জন্য ওই চক্রগুলোর মানে ওই রাজনৈতিক এই চক্রের মধ্যে তারা আবদ্ধ হয়ে পড়ে। এবং এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার যেই মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যের জায়গা থেকে ফোকাসটা চলে যায়। শিক্ষা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য যে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা, আমাদের দেশের মানুষজনকে মানে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা, সেই জায়গাগুলো থেকে আসলে শিক্ষা ব্যবস্থার ফোকাসটাই নড়ে যায়। হ্যাঁ, ওখানে মূল উদ্দেশ্যটা থাকে কি, যে সেখান থেকে আমি কি তৈরি করব, আমার কিছু রাজনৈতিক নেতাকর্মী তৈরি করব যারা ভবিষ্যতে দলকে সাপোর্ট দিবে, অথবা ওই রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কিছু আমলা শ্রেণী তৈরি করব। সো এখন 24 অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি আমরা আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে চাই, আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষা ব্যবস্থা, সেটা তার উপরে বেশি জোর দিতে হবে। এবং সেই ক্ষেত্রে শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্রদের রাজনীতি বন্ধ করতে হবে। এবং যেই শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে হবে, ছাত্র নিয়োগ হবে মেধার ভিত্তিতে হবে, এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বিশ্ববিদ্যালয় যেই কাজগুলো করে, প্রশিক্ষণ দেয়, গবেষণা কর্ম করে, এই প্রকাশনা করে, এই বিষয়গুলোর প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে হয়তোবা কিছু পরিবর্তন করা সম্ভব। জি, জনাব মাসুদুর রহমান, আপনি ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেছেন, ছাত্রদের অতিরিক্ত রাজনীতিতে যাতে তারা না জড়ায় সে বিষয়টা বলেছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জন, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান ছাত্রদের হাত দিয়ে হয়েছে। তো ছাত্ররা যদি রাজনীতি থেকে দূরে সরে যায় একেবারেই, তখন আমাদের যে গৌরবময় যে অর্জন আছে ছাত্র রাজনীতির, এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন, নির্দিষ্ট একটা দলের লেজুর ভিত্তি করা আর রাজনীতি সচেতন হওয়া দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, আপনি মানে ছাত্রদেরকে অবশ্যই রাজনীতি সচেতন হইতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের যে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি যদি 24-এর একদম রিসেন্ট ঘটনা 24-এর যেই আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেইখানে যেই ছাত্ররা নেতৃত্ব দিছে, আপনি 24-এর অভ্যুত্থানের খুব মজার বিষয় হচ্ছে যে কি, ওখানে মানে আমাদের যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো নেতৃত্বে ছিল না, সাধারণ ছাত্ররা ওই নেতৃত্বটা দিছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেখে যে মানে প্রতিষ্ঠিত যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেই পলিটিক্যাল পার্টির মানে নেতৃত্বে কিন্তু ওই অভ্যুত্থানটা হয় নাই। তার মানে হচ্ছে এটা খুব প্রমাণিত যে ছাত্রদেরকে আপনার রাজনীতি সচেতন বানাইতে হবে। আপনার রাষ্ট্রে কি ঘটনা ঘটতেছে, রাষ্ট্র অন্য দেশের সাথে কি চুক্তি করতেছে, এই বিষয়ে ছাত্ররা সচেতন থাকবে।
ধন্যবাদ জনাব মাসুদুর রহমান। এরপর আমরা যাচ্ছি জনাব ডক্টর বশির জিসানের কাছে। আপনি একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, দেশের বাইরে পিএইচডি করেছেন। দেশের বাইরের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই আহ, পার্থক্যটা রয়েছে, এই বিষয়টা আপনি যদি আলোকপাত করেন। আমি প্রথম শুরু করতে যাচ্ছি যে আমাদের শিক্ষার কেন প্রয়োজন। সাধারণত আমরা শিক্ষা দিয়ে কি করি? আমরা একজন সচেতন, দক্ষ মানব সম্পদ তৈরি করি, তাই না? এবং তার পাশাপাশি কি শিক্ষার মাধ্যমে কি আমরা একজন আদর্শ দেশপ্রেমিক হিসেবে মানুষকে তৈরি করি, ঠিক আছে? তো আমি যদি আপনার মানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে জাপান ছিলাম, যদিও জাপানকে আমরা সবাই একটা মানে আইডিয়াল রাষ্ট্র হিসেবে বলি, যেখানে কি বিশেষ করে শিশুদের ডেভেলপমেন্ট কি পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে কি সেখানে সবচেয়ে ভালো হয়। ছোট একটা এক্সাম্পল, যেমন আমি ক্লাস থ্রিতে পড়ে, তো ক্লাস থ্রিতে তারা একটা সাবজেক্টটা নিয়ে মেনে কি যে নৈতিকতা, উদারতা, দেশপ্রেম, এই জিনিসগুলো আমি অনেক পড়েছি। এবং ওইখানে সুন্দর অনেক ভালো ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু আমাদের সন্তানরা বেশিরভাগ জিনিস আগে থেকে মুখস্থ করতেছে। আসলে যে এই যে দেশপ্রেম জিনিসটা কি, সেই দেশপ্রেম কিসের জন্য গঠন করবে, কিভাবে সে অর্জন করতে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা আমাদের প্রাইমারি এডুকেশন আমরা শিখাচ্ছি না, ঠিক আছে? আর একটা জিনিস যদি পাই যে সততা, ঠিক আছে? সততা জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে তার কি ডেভেলপ হতে হবে। বিদেশি স্কুলগুলোতে দেখবেন যে আপনার যে তার স্কুলে বমি জিনিসপত্র, বমি যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ কিন্তু কাউকে টাচ করতেছে না এবং ধরতেছেও না। ধরেন আপনার পকেটে ৫টা টাকা আছে, মাটিতে পড়ে আছে, ঠিক আছে? আমাদের দেশের সন্তানদের হলে কি হবে? তার মধ্যে প্রথমে একটা ইয়ে আসে যে, কারণ সে যেহেতু শিক্ষাটা পায় না, ঠিক আছে? টাকাটা পেলে তার সে চায় কি টাকাটা নিয়ে সে কোনো কিছু একটা কিনে ফেলবে, ঠিক আছে? এই জন্য বাচ্চার দোষ না। এটা হচ্ছে কি আমরা যেই সিস্টেমে তাকে পড়াশোনা শিখাচ্ছি, সেই সিস্টেমটার দোষ। তো আমার যেটা মনে হয় যে প্রাইমারি এডুকেশনে শিক্ষাটা হতে হবে কি যে তার বিশেষ করে তার নৈতিকতা ডেভেলপমেন্ট এবং সততা এবং দেশপ্রেম মুখী যেন একটা শিশুকে আমরা ডেভেলপ করতে পারি, সেরকম হওয়া উচিত। আর আদারওয়াইজ যে আমার সিলেবাসে যে এডুকেশনটা শিখতে সে অটোমেটিক সে শিখবে, কারণ সে পরীক্ষা দিচ্ছে, পাস করবে, সেই জন্য হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আমাদের দেশে আমরা একটা ক্লাসে ৬৫ জন স্টুডেন্ট নিয়ে পড়াচ্ছি, তাই না? আমি যখন কোনো একটা ক্লাস ল্যাব করাচ্ছি, দেখা যাচ্ছে একটা ল্যাবে ১০-১৫ জন করে অনেক সময় স্টুডেন্ট থাকে। তো আসলে মানে কি যে ৬৫ জন স্টুডেন্টকে নিয়ে পড়ানোটা খুবই মানে চ্যালেঞ্জিং, মানে কনসেনট্রেশন, ছাত্রদের যে কনসেনট্রেশন রাখা এবং মানে আপনার মানে টেকনিক্যাল এডুকেশনটা কি যেটাকে আমরা হাতে কলমে শিক্ষা বলি, তাই না? সেই সুযোগটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই লিমিটেড। আপনি বিদেশে যদি যান, বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দেখবেন যে আপনার ক্লাস সাইজ কত ৩০, ৩৫, সর্বোচ্চ ৪০, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে একটা মানে ডিসকাশনের মাধ্যমে একটা স্টুডেন্টকে তার মানে কি যে এডুকেশনটা সুন্দরভাবে দেওয়া যায়, ঠিক আছে? এটা যদি আমাদের বর্তমানে মানে কি যে ইউজিসির মাধ্যমে এটা একটু চেঞ্জ হচ্ছে, আমরা ক্লাস সাইজটা কমানোর চেষ্টা করতেছি। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি ক্লাস সাইজ যদি আমি কমাতে যাই, তাহলে কি আমাদের যে শিক্ষক যারা শিক্ষাদান করছে, তাদেরকে লোডটা আবার অনেক বেশি পড়ে যাচ্ছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মানে কি যে এফিসিয়েন্সি আছে যে সে প্রত্যেকদিন কতটুকু আওয়ার সার্ভিস আপনাকে দিতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক স্বল্পতা একটা খুবই একটা মানে কি যে ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। স্যার, মেধা পাচারের বিষয়টা অনেক আগ থেকে বলে আসা হচ্ছে, কিন্তু এটা রোধ করার জন্য কোনো পদক্ষেপ দৃশ্যমান না। কি পদক্ষেপ নিলে পরে আমাদের মেধা পাচার বন্ধ হবে, আমাদের দক্ষতা আমাদের দেশেই থাকবে? আমি আপনাকে একটু মানে কি ১ম বলতে যে আসলে কারা দেশ থেকে মানে কি পাচার হয়েছে? যারা দেশকে সার্ভিস দিবে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাচার হবে। যেমন ধরেন আপনি কানাডা যাবেন, ইউএসএ যাবেন। কানাডা এবং ইউএসএ কিন্তু আমাদের দেশ থেকে রিক্সাও না কিনে যাবে না। সে যোগ্য মানব সম্পদটাকে সে তার দেশে কি স্থানান্তর করেছে, যে আমার দেশকে সার্ভিস দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আসলে মানে কি কজটা কি? কেন আমরা এই দেশ থেকে আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে? যেহেতু আমাকে এ নিয়ে নাকি টেকনিক্যাল রিলেটেড কথাবার্তা বলতে বলেছেন, আমি যদি টেকনিক্যাল এডুকেশন নিয়ে যদি বলি, আমাদের দেশে যে আমরা যে সকল ইঞ্জিনিয়ার আমরা প্রডিউস করতেছি, তারা কি তাদের কর্মক্ষেত্রে তাদের মূল্যায়নটা পাচ্ছে? এ পর্যায়ে আমরা যাব সিএমপি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জনাব ববি বড়ুয়ার কাছে। যে ম্যাডাম, আপনাকে স্বাগত। নতুন দেশ গড়ি অনুষ্ঠানে আপনি যে দীর্ঘদিন শিক্ষকতা করছেন, আপনি আবার আপনার সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, এরপরে এখন এমফিল করছেন। গবেষণা করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হচ্ছেন, প্রতিকূলতা এড়িয়ে, প্রতিকূলতা মারিয়ে আপনি আবার এগিয়ে যাচ্ছেন। তো আপনার যেই অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতার আলোকে নতুন দেশ গড়ার যে আমরা যে প্রেরণা পাচ্ছি জুলাই অভ্যুত্থান থেকে, আমাদের কি করা উচিত? প্রথমত আমি যেটা ভাবি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে যাদের কর্মক্ষমতা আছে সেই এফিসিয়েন্সি আছে ওনাদেরকে গবেষণার সুযোগ করে দিতে হবে। তো গবেষণার সুযোগ করতে গেলে দেখা যায় আমরা যারা শিক্ষকতা পেশায় আছি ওনাদের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রতিবন্ধকতা এটা আসলে আমাদের কর্তৃপক্ষ থেকে কিছুটা আসে, যে হয়তো বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ওনাদেরকে যে স্টাডি লিভের যে বিষয়টা থাকে হয়তো অনেক ক্ষেত্রে সেটা দেওয়া হয় না।
তো আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের সেই কর্মক্ষমতা বা দক্ষতা আছে ওনাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। যে সুযোগটাকে কাজে লাগিয়ে উনারা আম দেশের একজন মানব সম্পদে পরিণত হতে পারবে এবং এই মানব সম্পদ কারণ আপনারা জানেন গবেষণা এমন একটা বিষয় যেটা দেশকে সমৃদ্ধ করে। গবেষণা আসলে এমন একটা বিষয় যেখানে হচ্ছে আমার দেশের অর্থাৎ একটা মানুষকে যদি বলি একটা মানুষকে সৃষ্টিশীল করে তোলে। সে কি সৃষ্টি করবে, দেশের জন্য কি আবিষ্কার করবে, আমার দেশের মানুষ, আমার দেশের প্রয়োজনের স্বার্থে কোন জিনিসটা আমার এই মুহূর্তে দরকার সে সম্পর্কে তাকে অনেক বেশি ভাবিয়ে তোলে আর এই ভাবনার জগৎ থেকে সে নিজেকে আবিষ্কার করতে শিখে। তো ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি, আমি কাজ করছিলাম আসলে মেডিসিনাল প্লান্ট নিয়ে। তো মেডিসিনাল প্লান্ট নিয়ে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় আমি স্টাডি করেছি, সার্ভে করেছি, মস্কুইটো বিভিন্ন প্লান্ট নিয়ে কাজ করেছিলাম। তারপরে হচ্ছে স্নাক রেপেলেন্ট নিয়ে কাজ করেছিলাম। তো ওই কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি আসলে আমাদের দেশে এমন অনেক প্লান্ট আছে যাদের মধ্যে অনেক মেডিসিনাল গুণ আছে। যে মেডিসিনাল গুণকে যদি সত্যিকার অর্থে আমরা জিসিএমএস এর মাধ্যমে যদি আমরা কাজে লাগাই তাহলে হচ্ছে আমরা আ অর্থাৎ যেই ওষুধগুলো হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করি, সেগুলো না করে আমরা হচ্ছে আয়ুর্বেদিক বিভিন্ন বিষয়গুলো, হার্বাল বিষয়গুলোকে আমরা কি করতে পারি? আমরা আরো বেশি মা মানে প্রসিড হতে পারি ওই দিকে। তাহলে হয় কি? আমাদের দেশের একটা বিরাট অংশ একটা ভালো সুবিধা পায়। অ্যান্টিবায়োটিক থেকে আমি যদি আয়ুর্বেদিকে আসি, তাহলে প্রান্তিক লেভেল যে মানুষজন আছে তাদের কস্ট কমবে কিনা? তারা যে মেডিসিন কস্ট কমাইতে পারবে কিনা? জি। তাদের মেডিসিন কস্ট কমানোর জন্যই অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াতে যাওয়া, হ্যাঁ? এটা যেমন ইকো ফ্রেন্ডলি তেমন হচ্ছে পরিবেশ বান্ধব, তেমন হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি। তো সব দিক থেকে যেহেতু আমাদের বাংলাদেশে ১৮ কোটি মানুষকে নিয়ে আমাদের ভাবতে হয়। তো ১৮ কোটি মানুষের এই ভাবনার জগৎ থেকে আসলে এই বিষয়গুলো সৃষ্টি যে আমাদেরকে তো আসলে বিশাল একটা জনশক্তি নিয়ে কাজ করতে হয়। যেখানে আমরা উন্নয়নশীল দেশ, বেশিরভাগ মানুষের দারিদ্র্যসীমার নিচে বাস করে। তো এই দারিদ্র্যসীমা থেকে মুক্তির জন্যই আসলে আমরা ওই যে মেডিসিন কস্টটা কমানোর জন্য অ্যাকচুয়ালি এই প্রক্রিয়ার দিকে যাওয়া। আমরা দেখছি যে ২৪শে যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা স্লোগান নতুন দেশ গড়ি। আসলে আমরা নতুন দেশ গড়ি এটাকে স্লোগান হিসেবে ব্যবহার না করে এটাকে যদি আমরা আমাদের লক্ষ্য হিসেবে ধরি যে নতুন দেশ গড়ি এই লক্ষ্য নিয়ে আমরা সবাই এগিয়ে যেতে চাই। আমরা যারা ছাত্র সমাজ, আমরা শিক্ষক সমাজ, প্রত্যেকটা পেশাজীবী মানুষ যে আমরা স্ব অবস্থান থেকে যদি আমরা কাজ করি এবং সততার সাথে কাজ করি, আমি মনে করি সত্যিই আমাদের দেশ একদিন অনেক সমৃদ্ধ হবে এবং আমরা একটা ভবিষ্যৎ স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আপনি দীর্ঘদিন শিশু থেকে শুরু করে একেবারে এই একাদশ, দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থী হ্যান্ডেল করছেন। তো তাদের ম্যানার, তাদের বিহেভিয়ার গত সময়গুলোতে কেমন পরিবর্তন দেখেছেন? তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ার জন্য একজন শিক্ষক হিসেবে আপনার মতামতটা? আসলে প্রথমত আমি যেটা মনে করি শিক্ষা শুরু হয় পরিবার থেকে। তো একটা বাচ্চার যদি পারিবারিক শিক্ষাটা থাকে এবং সেই পারিবারিক শিক্ষাটাকে পুঁজি করে কিন্তু ৫ বছর পরবর্তী সময়ে সে কি এসে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। তো একটা বাচ্চার যখন পারিবারিক শিক্ষা থাকে, পারিবারিক শিক্ষা বলতে আমরা বুঝি নৈতিক শিক্ষা। তো পারিবারিক শিক্ষাটার সাথে কিন্তু নৈতিক শিক্ষাটা সে কি পেয়ে যায়? অটোমেটিক্যালি সে তার পরিবার থেকে পেয়ে যায়। আর স্কুল থেকে তার কি হয়? তার একাডেমিক শিক্ষাটা শুরু হয়। তো যখন সে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষার পাশাপাশি স্কুলে তার একাডেমিক শিক্ষাটা শুরু হয়, তখন দেখা যায় কি একটা বাচ্চা আরো বেশি সমৃদ্ধ হয়। তো শিক্ষাটার যে স্তর, আমি মনে করি যে শিক্ষার তো আসলে ৩ টা স্তর থাকে। প্যারেন্টাল সাইড, টিচার সাইড, স্টুডেন্ট সাইড। তো অ আমাদের যারা অভিভাবকরা আছেন, উনারা যদি উনাদের দিক থেকে বাচ্চাদেরকে অনেক বেশি আ বাসায় দেখাশোনা করে, তারপর হচ্ছে টিচাররা সেটা যদি নিশ্চিত করে, আমি আমার প্রতিষ্ঠানে বলতে পারি যে আমরা শতভাগ চেষ্টা করি সেটা নিশ্চিত করার জন্য। আর ছাত্ররা যদি এই যে আ তাদের বাবা-মায়ের এই সুপরামর্শ, টিচারদের সুপরামর্শ দুটোকে কাজে লাগিয়ে যদি নিজেরাও সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তোলার প্রত্যয়ে বাসায় পড়াশোনা করে নিজেদের বিহেভিয়ার নিজেদের সবকিছু পরিবর্তন করে তাহলে আমি মনে করি সে একজন আদর্শ মানুষ হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সে একজন আদর্শ স্টুডেন্ট হবে। স্যার, আপনি দীর্ঘদিন পারফর্মিং আর্ট নিয়ে কাজ করেন। আপনি নিজেও একজন পারফর্মার, স্টেজে পারফর্ম করেন। আপনি নাটক লিখেন, আপনার অনেক গুণ। তো আমাদের এই যে নতুন দেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখছি, আমরা কেউ আপনার সাথে মার্চ হতে পারি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে মানে আপনি যদি পারফর্মিং আর্টস এর ব্যাপারটাকে মাথায় রাখেন তাহলে মানে উন্নত বিশ্বে যে বিষয়টা হয় যে আমাদের এখানে যেটা ধরা হয় যে পারফর্মিং আর্টস এর ভূমিকাটা থাকে আসলে পোলাও কোরমার মাঝখানে সালাদের মতো, এটা থাকলেও চলে না থাকলেও চলে। বাট উন্নত বিশ্বে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ম্যাথ যেরকম পড়তে হবে আপনাকে মিউজিক জানতে হবে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেরকম জানতে হবে সেরকম আপনাকে ওই থিয়েটারের নাটকের ডায়লগ বলতেও জানতে হবে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা আমাদের 3 জন অতিথির মুখে উনাদের যে গবেষণা রয়েছে, গবেষণার নানা দিক আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমাদের সিদ্ধান্ত যারা গ্রহণ করেন, আমাদের পলিসি মেকিং যারা গ্রহণ করেন, আমাদের পলিসি মেকাররা উনাদের এই মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের ভবিষ্যৎ পলিসি মেক করবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।